আপনিও কি ট্রেনে জার্নি করতে পছন্দ করেন? হয়তো আপনার উত্তরটা হ্যাঁই হবে। কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা ঘটার পর আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগে। প্রশ্নটা কি? সেটার জন্য বাকিটা শুনতে হবে। নমস্কার, আমি জো। সকলকে জানাই শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই খুব ভালো আছেন, নিজের খেয়াল রাখছেন, পরিবারের খেয়াল রাখছেন। অনেকের বাড়িতেই আজকে পিঠে পুলি হবে, বেশ সুন্দরভাবে অনেকেই দিন কাটিয়েছেন। আজকে দেখেছি অনেককেই ঘুড়ি ওড়াতে, অনেকেই তো আমার বাড়ির এখানে অনেকে আবার পোঙ্গল সেলিব্রেট করেছেন। এই আজকের দিনটার এক একটা রিজনে এক এক নাম, কিন্তু আলটিমেটলি যে আনন্দটা, এই যে সেলিব্রেশন, সবার আশা করি দিনটা খুব ভালো কেটেছে, সবাই হয়তো খুব ভালো আছেন। যাই হোক, আজকের এপিসোড শুরু করব। আজকে আপনাদের জন্য রয়েছে দুখানা এক্সপিরিয়েন্স। প্রথমেই শুনবেন মীনা শর্মার অভিজ্ঞতা এবং তারপরেই শুনবেন পৌলমী ব্যানার্জির অভিজ্ঞতা। আজকের এই দুটো অভিজ্ঞতা বেশ অদ্ভুত। কতটা ভয় জড়িয়ে আছে সেটা আপনারাই বিচার করবেন, কিন্তু এইটুকু বলতে পারি, দুটো অভিজ্ঞতাই প্রচণ্ড অদ্ভুত। আজকের প্রথম অভিজ্ঞতায় যাব, তবে তার আগে রোজকার মতো আরও একবার বলে দিই, যদি আপনি আপনার জীবনের যে কোনো রকমের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে চান, সেটা খুব সহজেই শেয়ার করতে পারেন। আপনাকে লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে আমার ফেসবুক পেজে। আর না হয় আপনি আমায় মেল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। আপনার জীবনের যে কোনো রকমের এক্সপিরিয়েন্স আপনি আমার সাথে শেয়ার করতে পারেন। তাহলে চলুন শুরু করছি আজকে মিনার এক্সপিরিয়েন্স দিয়ে। 2003 কি 2004 হবে। আমি আমার 3 বছরের ছেলেকে নিয়ে দিল্লি থেকে কলকাতা যাচ্ছিলাম রাজধানী এক্সপ্রেসে করে। সবই ঠিক ছিল। আমার সহযাত্রী যিনি ছিলেন, তিনি একজন মিউজিক ডিরেক্টর। আমার এখন নামটা ঠিক মনে নেই ওনার। যাই হোক, আমি রাতে ডিনার করে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে ওই রাত 10টা নাগাদ টয়লেটে যাই। এবার আমি যখন টয়লেটে গিয়ে গেটটা বন্ধ করেছি, তখন আমার মনে হচ্ছে অনেকগুলো মানুষ যেন একসাথে আর্তনাদ করছে আর বলছে, বাঁচাও বাঁচাও। আমি ভাবছি যে ট্রেনটা যেহেতু খুব জোরে চলছে, প্রচণ্ড স্পিড, তাই হয়তো এমন আওয়াজ আমি শুনতে পাচ্ছি। কিন্তু এই আওয়াজগুলো যেন বেড়েই চলেছে। যাই হোক, আমি সেই আওয়াজকে ইগনোর করে টয়লেট করব বলে বসেছি, আর তখনই একজন লোকের আওয়াজ আমি শুনতে পাই, এবং খুব স্পষ্টভাবে শুনতে পাই। আমি আজও সেই আওয়াজটা পরিষ্কারভাবে মনে করতে পারি। আমি টয়লেট করব ঠিক তখনই একজন লোক আমায় বলছে, এই মিনা, কি হচ্ছেটা কি? যেই না কথাটা শুনেছি, আমি কোনো রকমে সেখান থেকে পালিয়ে এসেছি। আমি দৌড়ে যখন আমার সিটে এসে বসি, আমার সামনে সেই ভদ্রলোক আমায় জিজ্ঞেস করেন যে কিছু হয়েছে কিনা। আমি ওনাকে কিন্তু সেই ব্যাপারে আর কিছু বলি না। তারপর কলকাতায় গিয়ে আমি মা এবং দিদিকে সবটা জানাই। জানি না আমার কথা কেউ বিশ্বাস করেছে কিনা। অনেক দিন হয়েছে, ব্যাপারটা আমি ভুলেও গেছি। এরপর আমি আবার দিল্লিতে ফিরে আসি। ফেরার সময়ও সেম ট্রেনেই ফিরি, কিন্তু কোনো রকম আওয়াজ আমি শুনতে পাই না। অনেক দিন পর একদিন নিউজ চ্যানেলে ওই সানসানি বলে একটা প্রোগ্রাম হতো, এখনো হয়তো হয়। সেই শোতে জানতে পারি যে 2002 সালে একটা বিরাট ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই দিল্লি থেকে কলকাতা যাওয়ার পথেই, এবং সময়টাও ওই রাত 10টা মতোই হবে। এবং যে স্টেশনের কাছাকাছি অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার আশেপাশে নাকি এমন ভৌতিক কাণ্ড অনেক হতো, এবং যারা যারা এক্সপিরিয়েন্স করেছিল তারা সবাই নাকি বলেছে যে ওইখানে যাদের আওয়াজ শোনা যায় তারা নাকি বাংলাতে কথা বলে। আর ঠিক সেই জিনিসটাই সেই রাতে আমার সাথে হয়েছিল। আমি যে আওয়াজগুলো শুনেছিলাম, আর্তনাদের আওয়াজ, আর আমার সাথে যে কথা বলেছিল সেও বাংলাতেই কথা বলেছিল।
জানি না এর পেছনে অন্য কোনো যুক্তি আছে কিনা, কিন্তু এই যে ঘটনাটা ঘটেছিল আজও এর সঠিক উত্তর আমি খুঁজে পাই না। শুনলেন এই ট্রেন জার্নি নিয়ে একখানা অভিজ্ঞতা, বড়ই অদ্ভুত। এবং এই রকম ঘটনা আর কারোর সাথে ঘটেছে কিনা আমি এখনও জানি না। আমি প্রথমবারের জন্য যখন ঘটনাটা পড়ি প্রচণ্ড ছিটকে যাই, কারণ এমন অভিজ্ঞতা ঘটতে পারে এটা আমি আশা করিনি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, নিজেদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। এবং যদি আপনারও এমন কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, শুধু যে ভয়ের হতে হবে এমন কোনো কথা নেই, নিজের জীবনের যে কোনো রকমের এক্সপিরিয়েন্স, নিজের পরিবারের, নিজের বন্ধুবান্ধবের যে কোনো রকমের এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করতে পারেন। আপনাকে শুধু লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে আমার ফেসবুক পেজে। আর না হয় আপনি মেইল করতে পারেন। কোথায় মেইল করবেন? আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। ব্যাস, তাহলেই হবে। চলুন তাহলে চলে যাই আজকের পরবর্তী অভিজ্ঞতায়। পাঠিয়েছেন পৌলমী ব্যানার্জি, এবং পৌলমী এই যে অভিজ্ঞতাটা পাঠিয়েছেন আমি এটা পৌলমীর আওয়াজেই আপনাদের শোনাচ্ছি। এর পেছনের কারণটা একমাত্র এটাই যে একটা মানুষ যখন প্রচণ্ড এক্সাইটমেন্টে বা একটা মানুষ যখন প্রচণ্ড কিউরিয়াস হয়ে নিজের জীবনের একটা অভিজ্ঞতা শেয়ার করে, তার মধ্যে অনেক ইমোশন জড়িয়ে থাকে, যে যে জিনিসগুলো সে বলতে চায় ঠিক তেমনভাবেই পৌলমী শেয়ার করেছেন। এবং এই অভিজ্ঞতাটাও প্রচণ্ড অদ্ভুত। কী ঘটনা ঘটেছিল সেটা আমি বলছি না, আপনি শুনলেই বুঝতে পারবেন। তাহলে চলুন শুনিয়ে ফেলি পৌলমী ব্যানার্জির এক্সপিরিয়েন্স। আজ একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমার চাক্ষুষ করা নয়, কিন্তু আমার মায়ের চাক্ষুষ করা। ঘটনাটা ঘটার মিনিট 5-7 মধ্যে আবার আমি বাড়িতে জানতে পারি। ঘটনাটা হচ্ছে এমন যে আমি আর ভাই, আমি বড়, ভাই ছোট, আমার থেকে ভাই 4.5 বছরের ছোট। বাবা নিখোঁজ হয়ে গেছিল। নিখোঁজ মানে নিজেই চলে গেছিলেন, কারণ আমাদের মাদার ডেয়ারি দুধের ব্যবসা ছিল, মানে যেটা ডিলারশিপ নেয় না সেরকম ছিল, বলা চলে একটা হিউজ ব্যবসা। কিন্তু বাবা এতটাই ড্রিঙ্ক করতো, ব্যবসাটাকে টিকিয়ে রাখতে পারেনি, প্রচণ্ড ধার দেনা হয়ে যায় চারিদিকে। তো সেই থেকে আর কি বাঁচতেই বলা চলে বাবা চলে গেছিল হঠাৎই একদিন। যাওয়ার দিনটা না আমার বড্ড মনে পড়ে। ভাই তখন সবে 7 মাস বয়স, 7.5 মাস, আর আমি তার থেকে 4.5 বছরের বড় এরকম। তো চলে যায়। এবার আমার মামার বাড়ির অবস্থা মোটামুটি ভালো, তো আমাদের মামার বাড়ি থেকেই দাদু দিদুনের সহায়তায় আমাদের সংসারটা চলতো। তো তারপর থেকে তো বাবাকে প্রচুর খোঁজা হয়েছে। এবার কোথায় কোথায় খুঁজবে, এটা একটা মেন ব্যাপার। সব জায়গায় এরম খোঁজা হতো, ডায়েরি করা হয়েছিল কিছু জায়গায়, কিন্তু হাত দেখানো হয় না যা জ্যোতিষীদের কাছে, তো বা ধরো কোনো কারোর সাথে যোগাযোগ করলো যে একে যদি বলা হয় তাহলে ও যদি কোনো হেল্প করতে পারে, এরকমই সবাইকে, মানে দাদু বলো, দিদুন বলুন, বা আমার 5 মাসিরা, এরম সন্ধান পেলেই যেত যে এরকম জামাইবাবুর খোঁজ কীভাবে পাবো। কারণ মা এতটুকু বাচ্চা নিয়ে আমাদের বাড়িতে একা, আর পুরো টাকাটাই দাদুর বাড়ি থেকে আসতো যাতে সংসারটা ঠিকঠাক করে চলে। এবার যে গল্পটাতে আসছি, আমরা যে পাড়ায় থাকতাম, বাড়িতে মা, আমি আর ভাই, আর ওই পাড়াতেই আমার বাবার পিসতুত বোন থাকে, পিসি, মানে এই ধরুন 6-7টা বাড়ি পড়ে। তো ওই পিসির যে সব থেকে ছোটো মেয়ে, সেই ছোটো মেয়েকে না ভূতে ধরেছিল। তো ভূতে ধরাকালীন আমাদের মানে পিসির বাড়িতেই সেই সময় ছিল। তো আমাদের বাড়িতে না আসতে গেলে মানে রাস্তা ঘুরে আসা যায়, কিন্তু শর্টকাট হয় না সব কিছুরই, সেরকম শর্টকাট নিতে গেলে একটা রেল লাইন টপকে আসতে হয়। মানে কয়লার গাড়ি যায় না, যে রেল লাইনগুলো হয়, সেই রেল লাইনগুলো টপকে আসতে হয়। আর রেল লাইনের পাশেই একটা কদম গাছ। তো বিশাল বড়, মানে আমি জন্মে থেকে দেখছি, আমার যা বছর তো জন্মে থেকেই দেখছি, বহু পুরনো একটা কদম গাছ। তো কোনো রাত্রিবেলা সন্ধেবেলা কোনো মানে সেরকম দরকার না হলে কেউ ওই নিচ থেকে যায় না, এরম একটা ব্যাপার। সবারই ভয় লাগে, গা ছমছম যে কদম তলা দিয়ে যাব, এরম ব্যাপার। আর ওদের বাড়ির উঠোন থেকে কদম গাছটা না পুরো দেখা যেত, কারণ কদম গাছের পর থেকেই বড় বড় পুকুর, মানে ফাঁকা আর কি, জলা জমি টাইপের। তারপরের পাড়া শুরুর প্রথম বাড়িটাই আমার পিসিদের। তো উঠোন থেকে একদম সোজাসুজি কদম গাছটাও দেখা যেত, রেল লাইনটাও দেখা যেত। এবারে যখন আর কি পিসির মেয়েকে ওরকমভাবে ভূতে ধরে,
তখন পাড়া শুদ্ধ সবাই গা ছমছমে একটা ব্যাপার যে এরকম ব্যাপার হয়েছে, কেউ সেরকম পাড়ায় বেরোচ্ছে না খুব দরকার ছাড়া। ওদের বাড়িতেও তখন কেউ যেতে চাইতো না, এটা হচ্ছে মেন ব্যাপার যে ওদের বাড়িতে যাব এরম একটা ব্যাপার। সব সময় জানেন তো শুনেছি এবার ভূতটা নাকি থাকতো না, মাঝে মাঝে আসতো। তো অনেক দিন ছিল যে 2-4 দিনের ব্যাপার এরকম না, বেশ কয়েক সপ্তাহ ধরে কিন্তু এরকম হতেই থাকতো। মানে যখন দিদির ওই ব্যাপারটা কাটিয়ে গেল, মানে ভূত মানে শান্তিপুর থেকে একজন এসেছিলেন, এসে সব কাটান ছাড়ান করেছিল, সেই সবটা হওয়ার আগের মুহূর্তটা প্রায় কয়েক সপ্তাহ ওরম ছিল। তো আমার মা না প্রায় দিনই বিকেলের দিক করে পিসির বাড়ি যেত। তো পিসির বাড়ি যেত, এবার গিয়ে মা শুনতো যে বসে বসে কথা বলছে, পেছন ঘুরে মুখটাকে গুজে ও যখন ভরটা আসতো তখন পেছন ঘুরে বসে বসে উনি কথা বলতো। আর আমার পিসি না সব কিছু জিজ্ঞাসা করতো কুটিয়ে কুটিয়ে, এটা কি হয়েছে ওটা কি হয়েছে, তুই কি করে মারা গেছিলি, কোথায় তুই থাকিস, বা তুই যে এখন আমার মেয়ের শরীরে ছিলি না কোথায় গেছিলি এখন, এরম সব জিজ্ঞাসা করতো। পিসি বাড়ি থেকে তো কোথাও বেরোতো না। আমার মাকে আমার পিসি রূপা বলে ডাকে। মানে আমাদের বাড়ির নিয়ম হচ্ছে যে বাড়ির বউরা বিয়ে হয়ে এলে বাড়িতে একটা নতুন বউদের নাম দেওয়া হয়, সেটা নিজের নাম নয়, মানে একটা নতুন নাম দেওয়া হয়। তো আমার মায়ের নাম সেরকম রূপা বলে ডাকতো মাকে সবাই। তো আমার পিসি মাকে বলে পাঠিয়েছিল যে রূপা বিকেল করে একটু এসো না, আমি তো বাড়িতে একাই থাকি। তো মা যখন যেত, মা না প্রায় সময় বাড়িতে বলতো যে আমি না ওদের বাড়ির তে পা দিয়েছি, তখনই নাকি ও বলতো এ দেখ রূপা আসছে। তো মা যখন গিয়ে আস্তে আস্তে পেছনে বসতো তখন পিসি বলতো যে তুমি যে আসছো সেটা একটু আগেই জানতে পেরেছি, তুমি যখনই বাড়ির ভিটেতে পা দিয়েছো। তো মা এরকম শুনতো, শুনতে শুনতে না তখন মা একদিন আমাকে এসে বলল, বাড়িতে একটু আলোচনা করছিল, যে শোনাই বলতো তাহলে তোর বাবার কথাটা জিজ্ঞাসা করলে কেমন হয়, এরম যখন ব্যাপারটা হচ্ছে সব বলছে এই সব কথাবার্তা, তো জিজ্ঞাসা করলে কেমন হয় বলাতে। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে জিজ্ঞাসা করতেই পারো। তো তার মধ্যে একদিন মা গিয়ে পেছনে পেছনে আস্তে আস্তে করে বসেছে, বসে তারপর জিজ্ঞাসা করেছে যে ও এখন কোথায়। আমরা তো প্রথমে ভেবেছিলাম বাবা নিখোঁজ, হয়তো তখন তো আমরা জানতাম না যে ও ইচ্ছা করে কোথাও চলে গেছে, সেটা তো আসার পরে জানতে পেরেছি, বা যখন খোঁজ পেয়েছি তখন জানতে পেরেছি যে ইচ্ছা করে কোথাও গিয়ে রয়েছে, বাড়িতে আসতো না, এত ধার দেনা হয়ে গেছিলো তাই। তখন উনি ওই ভূতি বলেছিল যে ও নিখোঁজ হয়নি, তোরা চারদিকে খোঁজে বেকার বেকার টাকা নষ্ট করছিস, এই তান্ত্রিককে ওই হাত দেখার লোক এদের সব টাকা দিস না, কারণ ও যেখানে আছে ভালোও আছে আর সেফ আছে, কাজ করছে খাচ্ছে বিন্দাস আছে, তোরা তোদের মতন থাক, ও দেখবি ঠিক টাইম মতো ফিরে আসবে। এরম বলার পর আবার কিছুদিন পর মা যখন আবার কথাটা তুলেছিল যে একটু বললে ভালো হতো কোথায় আছে, তখন আর কি ওই ভূতি বলেছিল যে ওর মায়ের কাছে আছে। তো মা মানেই হচ্ছে আমার ঠাকমা। তো আমার ঠাকমা থাকতো বৃন্দাবনে, বৃন্দাবনে আমার 2 পিসি আর ঠাকমা থাকে। তখন খোঁজ পাওয়া গেল হ্যাঁ ওখানে রয়েছে। মানে ভূতও কিন্তু সত্যি কথা বলে, এরম একটা ব্যাপার। আর একটা ব্যাপার জানো তো দাদা, আমার মা ওখান থেকে গল্প শুনে এসে বলতো, বাড়িতে যখন বলতো এটা এটা বলছে, পিসি ধরো সকালের দিকটায় ভরটা পড়েছে মানে শরীরে রয়েছে ভূতটা, তখন পিসিকে বলতেই আমার জন্য না রান্না করবি না, আজকে না অমুক জায়গায় শ্রাদ্ধ বাড়ি চলছে, ওখানে আজকে আমি খেতে যাব, তুই আজকে আমার জন্য রান্না করবি না, আমি দুপুরে আসবো না। তো পিসি রান্না করতো না। আবার ধরো সন্ধ্যেবেলাও শরীরে ভর করেছে এসেছে, দিয়ে পিসি জিজ্ঞাসা করছে ওই বিকেলের দিক করে বা সন্ধ্যের দিক করে যে কিরে ওদের বাড়ি কী কী রান্না হয়েছিল, সব বলতো এই রান্না হয়েছে ওই রান্না হয়েছে। পরে যখন কাউকে দিয়ে খোঁজ নেওয়া হতো দেখা যেত হ্যাঁ সত্যিই তাই, যে এই জায়গায় এই নামের লোকটা মারা গেছে এবং ওদের বাড়িতে আজকে শ্রাদ্ধের অনুষ্ঠান ছিল। উনি যতদিন আর কি ওই ভূতটা খেতে যেত ততদিন না কোনো রকম মানে বিয়ে বাড়ির কথা একবারও উচ্চারণ করেনি, সব সময় বলতো শ্রাদ্ধ বাড়িতেই ও খেতে যায়। তা বলতো কোনো সময় আমি বিড়ালের বেশ ধরে খেয়েছি, আমি কুকুরের বেশ ধরে খেয়েছি, এগুলোর কতটা সত্যতা আমি জানি না, কিন্তু আমার মায়ের নিজে কানে শোনা বলা যায়, বা পিসি এগুলো ফেস করেছে আমাদের পাড়াতেই। তো এই ব্যাপারগুলো হয়েছে। যে দিদিকে ভর করেছিল সেই দিদি আর এখন নেই, সেই দিদি কিছু বছর হলো অ্যাক্সিডেন্টে, দিদি জামাইবাবু একসাথেই বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। তাদের ঘটনাটাই আজকে তোমার সাথে শেয়ার করলাম, যে এরকম যে মানুষটার সাথে এগুলো হয়েছিল সে আর আজ নেই, কিন্তু এই ঘটনাগুলো মানে বড্ড মনে পড়ে যে না এরম এরম হয়েছিল। তো এটুকুই আজকে শেয়ার করলাম তোমার সাথে। তুমি যদি ভালো লাগে মনে করো যে না শোনানোর মতো, অবশ্যই শুনিও, সবাইকে ভালো লাগবে। একেবারেই অন্য রকমের একটা অভিজ্ঞতা, মানে তার এক দিদির ওপরে ভর ওঠে, এবং যে আত্মা বা ভূত যাই বলি না কেন মাঝে মাঝে প্রবেশ করে, সে আবার চলে যায়, আবার ফিরে আসে এবং সে সব জানিয়ে দেয় কোথায় কি আছে না আছে। এবার এই সব জিনিসের পর কোথাও না কোথাও একটু বিশ্বাস তো জন্মায় যে এই সুপার ন্যাচারাল প্যারানর্মাল ব্যাপার স্যাপার অ্যাকচুয়ালিতে হয়।
আপনি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে অবশ্যই জানাবেন। পুরোপুরি বিশ্বাস করেন, নাকি একেবারেই বিশ্বাস করেন না, নাকি মাঝামাঝিতে? আর তার সাথেই পৌলমীর এই এক্সপিরিয়েন্স কেমন লাগলো অবশ্যই জানাবেন। তা এই ছিল আজকের আমাদের এপিসোড। আশা করি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ এতটা সময় আমার সাথে থাকার জন্য এবং নিজেদের এত রকম অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আড্ডা এখানেই শেষ করছি। সবাই প্লিজ খুব ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন, নিজের পরিবারের খেয়াল রাখুন এবং আশা করি বছরের শুরুটা যেমন সবার ভালো হয়েছে, সারা বছর সবার খুব ভালো কাটুক। সবাই প্লিজ সুস্থ থাকুন। দেখা হচ্ছে আপনাদের সবার সাথে পরের ভিডিওতে।